আর সমস্ত জেলায় জেলায় একটা খবর দিয়ে দিতে হবে। জি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি জুলাই জাদুঘর, যার অতীতের নাম ছিল গণভবন। এই গণভবন গত ১৬-১৭ বছর সরকারের একটি কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল, যেখানে ক্ষমতার উৎস হয়ে উঠেছিল, যেটি ক্ষমতার রাজপ্রাসাদ বলা হয়ে থাকে। সেই রাজপ্রাসাদকে ভেঙে দিয়েছিল জুলাই আন্দোলনের কিছু ছাত্র ও সাধারণ জনগণ। ২০২৪ সালের ৫ই আগস্ট ঠিক এই জায়গাটিতেই একটি গণঅভ্যুত্থানের মতো ঘটনা ঘটেছিল, যার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সেই গণভবনকে এখন নাম দেওয়া হয়েছে জুলাই জাদুঘর, যেই জাদুঘরে জায়গা পেয়েছেন অসংখ্য শহীদের স্মৃতি এবং কি ৫ তারিখে ঘটে যাওয়া সমস্ত কর্মকাণ্ড তা ভিডিও আকারে প্রকাশ করা রয়েছে। জুলাই জাদুঘরে কেন আসবেন, এটি আপনার প্রশ্ন হতে পারে, কিন্তু আজকে আমরা আপনাদেরকে আন্তঃবাদ্য সব দেখাবো। চলুন দেখে আসি। আমি আপনাদের সঙ্গে রয়েছি এয়ার রিফাত। জাদুঘরে প্রবেশ করার পরেই হাতের বাঁ পাশে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জুলাইয়ের যে গ্রাফিটিগুলো, সেই গ্রাফিটিগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। জানেন যে ৫ তারিখের পরে আগে কিন্তু দেশের বিভিন্ন জায়গার রাস্তায় জুলাইতে যারা যুদ্ধ করেছিলেন, জুলাইয়ের সাথে যারা ছিলেন, তারা কিন্তু তাদের যে স্মৃতিগুলো, সেই স্মৃতিগুলো কিন্তু দেয়ালের মাঝে তাদের যে আন্দোলনের যে ভাষা, যে কথাগুলো তারা বলতে চান, সেই কথাগুলো কিন্তু তারা ফুটিয়ে তুলেছিলেন। আপনাদেরকে দেখাতে চাই যে বাংলাদেশের যদি ইতিহাসের কথা বলা হয় তাহলে ১৯৭১ সাল থেকে কিন্তু প্রথম ইতিহাস শুরু হবে। সেই ইতিহাসে যে ইত্তেফাকে যেই নিউজগুলো ছিল, স্বাধীনতার যে ৬ দফা আন্দোলন দিয়েছিল, সেই ময়দানে যে সরোদ্দি উদ্যানে যে ভাষণটি দিয়েছিল, সেই ভাষণটিও এখানে জায়গা পেয়েছে। ঠিক ৭১-এর পরপর যদি আমরা যাই তাহলে দেখবেন যে ১৯৭২ সালে রয়েছে, ১৯৭৩ সালে রয়েছে, ১৯৭৪ সালে রয়েছে, ঠিক তার পাশে ১৯৭৫ সালে বাংলাদেশের যে ফ্যাসিবাদ সূচনা ঘটেছিল, সেই সূচনাটিও এখানে বলা হয়ে থাকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ১৯৭৫ সালে যে সিপাহী জনতার বিপ্লব ঘটেছিল, সেটিও ঠিক এখানে জায়গা পেয়েছে। যেহেতু জানেন যে বাংলাদেশের ইতিহাসের কথা বলতে গেলে ১৯৭১ সাল থেকেই শুরু হবে, তারপরে ধাপে ধাপে যুগে যুগে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জিনিসের পরিবর্তন হয়েছে, রাজনৈতিক পরিবর্তন হয়েছে, ক্ষমতাসীন পরিবর্তন হয়েছে, বাক স্বাধীনতার পরিবর্তন হয়েছে। ঠিক তার পাশে যদি আমরা দেখতে চাই ১৯৭৮ সালে বহুদলীয় গণতন্ত্রের প্রত্যাবর্তনও ঘটেছিল। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর আকারে একটি টিভি দেওয়া হয়েছে। বহুদলীয় গণতন্ত্র যেটি রয়েছে সেটিও ঘটেছিল। ১৯৮১ সালে ঘটে গিয়েছিল একটি মর্মান্তিক দুর্ঘটনাই বলা যায়। জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছিলেন ১৯৮১ সালে। ঠিক সেটিও এখানে দেওয়া গিয়েছে। বর্তমান যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রয়েছেন, তিনি কিন্তু তার বাবার যে মৃতদেহ, সেই মৃতদেহের পাশে কান্না করছেন, এমন একটিও কিন্তু ছবি এখানে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক তার পাশেই যদি আমরা দেখতে চাই ১৯৮২ সালে বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের সর্বম্য ঠিকানা নামে একটি হেডলাইন দিয়ে এখানে রয়েছে। সে গাড়ির উপর থেকে তার যে রাজনৈতিক প্রচারণা, সেই প্রচারণাটি করছিলেন। ১৯৮৬ নির্বাচনে গণতন্ত্রের সঙ্গে আওয়ামী লীগের বেইমানি, সেইটিও এখানে প্রকাশ পেয়েছে। ঠিক তার পাশেই ১৯৯০ সালে গণঅভ্যুত্থানের এরশাদের যে পতন ঘটেছিল, সেই এরশাদ পতনের যেটি রয়েছে সেটিও এখানে উল্লেখ রয়েছে। এরপরে আমরা যেতে চাই ১৯৯১ সালের সংসদীয় গণতন্ত্রের পথে যাত্রা। তৎকালীন বিএনপি সরকার ১৯৯১ সালে সরকার গঠন করেন এবং ১৯৯৬ সালে সংবিধানে তত্ত্বাবধান সরকারের ব্যবস্থা যুক্ত হয়। এরপরেই আসে ২০০৬ সাল, লগি বৈঠার তাণ্ডব, যেটিতে বাংলাদেশে প্রায় বেশ কিছু মানুষ নিহত হয়েছিলেন। তার পরপরই আসে ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার, যেখানে মইনু ও ফখরুদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ তখন সরকার গঠন করেন, যেখানে দুই দলের নেত্রী কিন্তু তখন কারাবরণ করতে হয়। এখান থেকেই কিন্তু জাদুঘরের যে মূল কাঠামোটি, সেটিকে দেখানো হয়েছে
আমরা আপনাদেরকে বলে রাখতে চাই এখানে একটি গণকবর রয়েছে, যে গণকবর বলা হয়ে থাকলেও এখানে কোনো কবর নেই, এটি ডেমো আকারে দেখানো হয়েছে। যখন আপনারা এটিতে প্রবেশ করবেন ঠিক তার ডান পাশে একটি ভাস্কর্য দেখতে পাচ্ছেন, যেখানে কিছু সেনা অফিসার একটি কফিন বহন করছেন। আপনাদের প্রশ্ন জাগতেই পারে যে এটি কেন আসলো এখানে। এটি মূলত 2009 সালের 25শে ফেব্রুয়ারিতে পিলখানায় একটি হত্যাকাণ্ড ঘটেছিল, যেটিতে অনেক অফিসার মারা যায়। অফিসারদের কাঁধে তাদের যে সহকর্মী রয়েছেন তাদের কফিনটি উঠেছিল সেদিনকার ঘটনাটি এখানে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে অফিসাররা একটি কফিন বহন করে নিয়ে যাচ্ছেন। তার ঠিক বাঁ পাশে কিছু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে যারা শিকার হয়েছিলেন তাদের ঠিক নামফলকটি দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন নামফলকটিতে যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে শিকার হয়েছেন তাদের নামগুলো এখানে রয়েছে। রিক্সা চালক সুজন যখন বাংলাদেশের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিলেন, আন্দোলনের ডাক দিয়েছিলেন, সেই ডাকের সাড়া দিয়ে কিন্তু রিক্সা চালক যে সুজন রয়েছেন সে কিন্তু রিক্সার উপর দাঁড়িয়ে সালাম দিচ্ছিলেন। 33 জুলাই 2 আগস্ট রিক্সা চালক সুজন সালাম দিচ্ছিলেন। আমার ঠিক বাঁ পাশেই প্রতীকী কবরগুলো রয়েছে, দেখানোর চেষ্টা করছি। ঠিক প্রতীকী কবরের পাশে যে রেলিংটি রয়েছে সেই রেলিংটির মাঝে যারা শহীদ হয়েছেন এই জুলাইয়ের আন্দোলনে তাদের নাম রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে বলে রাখতে চাই প্রতিদিনই শহীদদের স্বজনরা আসেন, তারা তাদের যে ছেলে তাদের যে মেয়ে শহীদ হয়েছেন তাদের নামগুলো খুঁজে বেড়ান। যেহেতু জুলাই জাদুঘর বলা হয়েছে, তাদের বাসা থেকে তাদের যে ব্যবহৃত জিনিসপত্রগুলো সেই জিনিসপত্রগুলো এনেও এখানে রাখা হয়েছে। আমার ঠিক ডান পাশে যদি আমি দেখতে চাই তাহলে শাপলা হত্যাকাণ্ড যে ঘটেছিল সেটির যে শহীদের তালিকা, সেই শহীদদের তালিকাও এখানে জায়গা পেয়েছে। আমার সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, যেই ঘরটির পাশে কিছু পাইপ দিয়ে দেখা যাচ্ছে ফাঁকা স্থান রয়েছে, আমরা সেই ঘরটিতে যাব। আপনাদের বহুকাঙ্ক্ষিত সেই ঘরটি নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে, সেই ঘরটিকেও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সেই ঘরে কি রয়েছে। আমরা এখন আপনাদেরকে নিয়ে যেতে চাই আয়নাঘরের ভিতরে, ঠিক দেখতে কেমন। ঠিক আমার সামনে যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন যে এটি একটি সেল রয়েছে, সেই সেলের মধ্যেও কিন্তু সাধারণ মানুষজন ঢুকে দেখছেন। আমি আপনাদেরকে দেখাতে চাই যে এই সেলটিতে যদি আমি ঢুকি তাহলে সেলটির উপরেই আমার মাথার উপরে একটি লাইট রয়েছে, ঠিক তার পাশেই দুটি অ্যাডজাস্ট ফ্যান রয়েছে আমার মাথার উপরে এটিতে, আর 3 হাত জায়গা রয়েছে। পাশে ঠিক তেমন একটা জায়গা নেই। এটি বলা যায় যে আয়নাঘরের মধ্যে সবচাইতে বড় সেল। আমরা যদি তার পাশে একটু দেখাতে চাই, দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা এখানে ভিড় করছেন। আমি একটু এই রুমটিও একটু আপনাদেরকে দেখাতে চাই যে এই রুমটিতে কিন্তু ঢোকার পরে জাস্ট দুইটি অ্যাডজাস্ট ফ্যান রয়েছে, একটি লাইট রয়েছে। রুমটিতে যদি লক করে দিই তাহলে কিন্তু রুমের ভিতরে কিন্তু আর কোনো কিছুই তেমন একটি নেই। দেখতে পাচ্ছেন এখানেই সে ওয়াশরুমের যে ব্যবস্থা এখানেই ছিল, এই রুমটা পুরোপুরি আবদ্ধ। যদি আমি রুমটি লক করে দিই তাহলে রুমের পাশে ছোট্ট একটি জানালা রয়েছে, যে জানালা দিয়ে সে আসলে কথা বলবে, তাদের কথা শোনা হতো, কথা রাখা হতো, এই পর্যন্তই রয়েছে। আমরা আপনাদেরকে একটু ভিতরে দেখাতে চাই। জি, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাঝখানে যে জায়গাটি, সেই জায়গাটিতে এখানে কিছু ছবি দেখানো হয়েছে। সেই ছবিগুলোতে দেখা যাচ্ছে যে একটা রুমের মধ্যে একটা যখন কাউকে বন্দি করে রাখা হতো সে আসলে কিভাবে ঘুমাতো, কিভাবে তার যে পয় পরিষ্কারের ব্যাপারগুলো সেগুলো থাকতো, কিভাবে তাদেরকে খাবার দেওয়া হতো, তখন তারা কী করতো সেগুলো এখানে দেখানো হচ্ছে। এটি হচ্ছে উত্তরায় যে আয়নাঘরটি পাওয়া গিয়েছে সেটির ডেমো এখানে দেখানো হয়েছে। আপনাদেরকে আকর্ষণীয় একটি জিনিস দেখাতে চাই, এটি হচ্ছে সাউন্ড প্রুফ রুম। যেই সাউন্ড প্রুফ রুমে এনে যেখানে রিমান্ড দেওয়া হতো। আপনাদেরকে এখানে কিছু ছবি দেখাতে চাই। যে চেয়ারটি দেখতে পাচ্ছেন সেই চেয়ারটিতে ঠিক এইভাবে বসিয়ে দাঁত
উঠানোর মতো একটি চিত্র দেখানো গিয়েছে। আরেকটি চিত্র দেখাতে চাই যে হাতের যে নখটি রয়েছে সেই নখটি কিন্তু উঠিয়ে ফেলেছে। আরেকটি চিত্র দেখেন, এখানেও ঠিক আঙুল কেটে ফেলার মতো। এখানে ঠিক যে শুয়ে চারজন চার হাত পায়ে পাড়া দিয়ে তার মুখে পানি ঢালছেন। এখানে ঠিক হাত ঝুলিয়ে রাখছেন। এখানে ঠিক যে ইলেকট্রিক যে শকটি রয়েছে সেই শকটি দিচ্ছে। আপনাদেরকে আরেকটু দেখাতে চাই যে এই চেয়ারে ঠিক বেঁধে রেখে একটি কারেন্টের যে শর্ট ছিল সেই শর্টটি দেওয়া হতো। ঠিক তার পাশেই আরেকটি চিত্র দেখানো যাচ্ছে যে চেয়ারের ভিতরে একটি লাঠি দিয়ে তাকে উল্টো করে বেঁধে রাখা হতো। আরেকটু পাশে যদি যাই, দেখতে পাচ্ছেন যে চারজন কিন্তু তাকে হাত পা চাপ দিয়ে রেখেছিল। ঠিক তার পাশেই যদি আসি, এখানে রয়েছে যে কিভাবে ঝুলিয়ে তাকে বেদম মারা হতো সেটিও কিন্তু চিত্র আকারে দেখানো হয়েছে। আপনাদেরকে চেয়ারটি একটু দেখাতে চাই। চেয়ারটি কিন্তু সম্পূর্ণ পোর্টেবল, এটি ঘুরছে। এটির মধ্যে কিন্তু পা রেখে হাত পা বেঁধে কিন্তু তাকে যে অত্যাচারটি ছিল সেই অত্যাচারটি করা হতো। রুমটি কিন্তু পুরোপুরি সাউন্ড প্রুফ রুম, যার কারণে কোনো সাউন্ড কিন্তু বাইরে যেত না। একটি ফোম দ্বারা এটিকে আবদ্ধ করে রাখা হয়েছে যেন কোনো শব্দ বাইরে না যায়। আমরা আপনাদেরকে দেখাতে চাই ছোট যে সেলগুলো রয়েছে, ছোট সেলগুলোর ঠিক আকৃতি কী রকম হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই সেলগুলো কিন্তু খুবই ছোট ছোট সেল। আমি যদি একটু ভিতরে ঢুকি, আপনাদেরকে ভিতরে ঢুকিয়ে দেখতে চাই। আমার এই সেলটি যে দেখতে পাচ্ছেন এটি হাতে প্রায় 2 হাত, পাশাপাশি 2 হাত রয়েছে, লম্বাতে প্রায় 2.5 হাত। এর বেশি জায়গা হবে না। ঠিক এই জায়গাটিতেই মলমূত্র ত্যাগ করার জন্য রাখা হয়েছিল। একটি রুমের মধ্যেই তাদেরকে রাখা হতো। এই জাদুঘরের যেটি সবচাইতে ছোট রুম, আমরা আপনাদেরকে ছোট রুমটি দেখাতে চাই। দেখতে পাচ্ছেন যে আমি এটার মধ্যে ঢোকার পরে আমার মাথার উপরে কিন্তু শুধু হাফ জায়গা রয়েছে, এরপরে কোনো জায়গা নেই। সোজা হয়ে বসার মতো তেমন কিন্তু কোনো জায়গা নেই। পাশে কিন্তু মাত্র 2 হাতের মতো জায়গা রয়েছে। এটি হচ্ছে মূলত আয়নাঘর। আয়নাঘরের আরেকটি সেল রয়েছে, আমরা আপনাদেরকে আরেকটি সেল দেখাতে চাই। ঠিক আমার পিছনেই যদি যেতে চাই, আয়নাঘরের এটি আরেকটি সেল, যেটিতে তাও প্রায় অল্প অল্প কিছু জায়গা রয়েছে যেখানে একসঙ্গে অনেক বন্দীদেরকে রাখা হতো। এই সেই ছোট জায়গাটি যেখান দিয়ে কথা বলা হতো, তাদের যে কথাটি ছিল সেই কথাটি শুনতো। এটি মূলত আয়নাঘর। দেখতে পাচ্ছেন ছোট ছোট জায়গা নিয়ে আয়নাঘরগুলো তৈরি করা হয়েছিল, যার মধ্যে হাত পা বেঁধে উল্টো করে রাখা হতো। যে গেটের ভিতরে কে আছে এটি বুঝার কোনো আসলে উপায় ছিল না এখানে। আমরা আয়নাঘর থেকে বেরিয়ে এখন আপনাদেরকে আরেকটি প্রদর্শনী স্থান একটু দেখাতে চাই। এখন আমরা প্রবেশ করতে চাই জুলাই জাদুঘরে। মূল ফটকটি এটি দেখায় আপনাদের জাদুঘরের ভিতর প্রবেশ করতে হবে। সকাল থেকেই আজকে দর্শনার্থীরা প্রবেশ করতে শুরু করেছেন। এই গেটটি দিয়ে জাদুঘরে আপনাদের প্রবেশ করতে হবে। দেখতে পাচ্ছেন যে নিচের যে অংশটা রয়েছে সেই অংশটাতে কিন্তু 5ই আগস্ট যে সাধারণ জনগণ যে তাণ্ডব করেছিল তার কিছু স্মৃতি ধরে রাখার জন্য তার উপরে একটি গ্লাস দিয়ে আটকে রাখা হয়েছে, যেন সেই স্মৃতিগুলোকে যেন কোনো এলোমেলো করা না হয়। ঠিক তার পাশে এখনও একটি সোফার সেট রয়েছে, যেটি তখনকার গণভবনেও ছিল। এখনও সেটি রয়েছে। হাত দেওয়া নিষেধ, বসা নিষেধ করা আছে। আমার দুই পাশে 2টি প্রজেক্টর রয়েছে। সেই প্রজেক্টরে দেখা যাচ্ছে যে 5ই আগস্ট কি ঘটেছিল সেই দিন। এটার ভিতরে সেটির চিত্র এখানে ডকুমেন্টারি আকারে দেখানো হচ্ছে। দেখতে পাচ্ছেন যারা দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু এখানে ছবি তুলছেন। দেয়ালে বিভিন্ন রকম আর্টিকেল রয়েছে, বিভিন্ন রকম ঘটনার এখানে উল্লেখ করা রয়েছে। এবার আমরা আপনাদেরকে দেখাবো আরেকটি টর্চারিং সেলের গল্প আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। আমার সামনে যে চেয়ারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইলেকট্রিক শকড চেয়ার। এই চেয়ারটিতে মূলত বসে যারা কথা শুনতেন না, তৎকালীন সরকারের বিরোধিতা কাজ করতেন, তাদেরকে এই চেয়ারটিতে বসে ইলেকট্রিক শক দেওয়ার মতো কার্যকলাপ করতো। আপনাদেরকে পাশাপাশি একটু দেখাতে চাই যে
এই চেয়ারটির পিছনে কিন্তু একটা স্ট্যান্ড রয়েছে, যে স্ট্যান্ডের পাশে কিন্তু দুইটি হাতল রয়েছে, যেটির কারণে কিন্তু হচ্ছে পা বেঁধে রাখা হতো এটির মধ্যে। এবং এটির সাথে যে তারগুলো দেখতে পাচ্ছেন, এটির সাথে কিন্তু হাত বেঁধে রাখা হতো। এই হাত বেঁধে কিন্তু এখান থেকে যে তারটি ছিল, সেই তার দিয়ে কিন্তু তাদেরকে ইলেকট্রিক শক দেওয়া হতো। এবং কি এই যে লোয়ার যে অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে কিন্তু একটা পাইপ দাঁড়ানো থাকতো, যেটির মধ্যে দিয়ে কিন্তু তার যে মাথা, সেই মাথা ঘাড়টিকে বেঁধে রাখা হতো। আপনাদেরকে পাশে দেখাতে চাই, আমার পাশে যে ড্রিল মেশিনটি রয়েছে, এই ড্রিল মেশিনটি ধারাই তখন টর্চার করার সময় হাতে পায়ে বিভিন্ন রকম ফুটা করা হতো, এই সেই ড্রিল মেশিনটি। ঠিক তার পাশেই যদি আমরা আপনাদেরকে দেখাতে চাই, একটি চাবুক রয়েছে, যেটির দ্বারা তাদেরকে বেতের আঘাত করা হতো। ঠিক তার পাশে আমরা যদি দেখতে চাই যে ওয়াশরুমে একটি ছবি রাখা হয়েছে, যেই ছবিটি দ্বারা দেখানো, এই যে চোখ বেঁধে নিয়ে আসা হতো কীভাবে, সেটিকে দেখানো হয়েছে। এবং যারা এখানে ছিলেন তাদেরকেও এখানে ডিজিটাল স্ক্রিনে দেখানো হচ্ছে যে কি হচ্ছে এখানে। এই যে জোরপূর্বক তুলে নেওয়ার দুজন ব্যক্তির সাক্ষ্য এখানে দেওয়া হয়েছে। ঠিক তার পাশে বেসিনের উপরে একটি চিত্র রয়েছে, যে নৌকাতে বেঁধে নদীর ভিতরে নিয়ে তাদেরকে বস্তা বেঁধে তাদেরকে নদীর মাঝে ফেলে দেওয়া হতো। আমি আপনাদেরকে আরও দেখাতে চাই, এটির এই রুমের মধ্যে যে একটি মেশিন রয়েছে, যেই মেশিনটি দ্বারা হচ্ছে একটি তার রয়েছে, যে তারটিতে বেঁধে তাকে মেশিনটি যখন চালানো হতো তখন সে প্রচণ্ড আকারের ব্যথা পেতেন এবং চিল্লাচিল্লি করতেন। এই রকম একটি মেশিনও এখানে রয়েছে। তার পাশেই যদি আমরা দেখাতে চাই, যেটির ধারাও কিন্তু একটি রক থাকতো, যেটি হাতের মাধ্যমে ঘোরানো হতো, ঘোরালে যাকে পানিশমেন্ট দেওয়া হতো সে প্রচণ্ড পরিমাণ ব্যথা পেতেন। এই সেই স্প্রিনগুলো, যেগুলো হাত পায়ের বিভিন্ন অংশে কিন্তু গেঁথে দেওয়া হতো, যেগুলো ধারাও তাদেরকে শাস্তি দেওয়া হতো। এই যে শিকলগুলো দেখতে পাচ্ছেন, শিকল সাথে একটি ডালা রয়েছে, এটি দ্বারা চেয়ারের মধ্যে তাদের হাত পা বেঁধে রাখা হতো। তার পাশে যদি আমরা আপনাদেরকে দেখাতে চাই, কিছু বুলেট রয়েছে, এই বুলেটগুলো সাধারণত ওই ঘরে পাওয়া গিয়েছিল, তার জন্য এখানে এনে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। এরপর আমরা আপনাদেরকে দেখাতে চাই বিডিআর হত্যাকাণ্ড, যেটি পিলখানা হত্যাকাণ্ড নামে পরিচিত। তেমন একটি রুম রয়েছে এখানে, যেটি 2009 সালের 25 ফেব্রুয়ারি একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায় বাংলাদেশের ভিতরে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেদিন পিলখানার মধ্যে কি ঘটেছিল, কি রয়েছে এখানে। আমার হাতের ডান পাশেই রয়েছে একটি এলইডি স্ক্রিন, যেই এলইডি স্ক্রিনের মাধ্যমে যে একজন সেনা কর্মকর্তার যে স্ত্রী রয়েছেন, সে সাক্ষ্য দিচ্ছেন, শুনছেন সেদিনকের যে ঘটনাটি, সেই ঘটনাটি ব্যাখ্যা করছিলেন। ঠিক তার বাপাশেই যদি আমরা যেতে চাই, আপনাদেরকে দেখাতে চাই যে পিলখানার বাহিরের যে দৃশ্যগুলো রয়েছে, সেই দৃশ্যগুলো এখানে ছবি আকারে দেখানো হয়েছে। ঠিক আপনারা যদি আসেন, সেই দিনকার যে তৎকালীন যে প্রধানমন্ত্রী, সে পিলখানার হত্যাকাণ্ড নিয়ে ফোনে যে দিক নির্দেশনা দিয়েছিলেন, সেই দিক নির্দেশনাও কিন্তু এখানে রেকর্ডিং আকারে রয়েছে, টেলিফোন দিয়ে আপনারা শুনতে পাচ্ছেন। তার পাশে আপনাদেরকে দেখাতে চাই যে পিলখানার গেটের সামনেই রয়েছে ট্যাঙ্কার, যেগুলো পিলখানার মাধ্যমে যে হত্যাকাণ্ড ঘটছিল তা থামানোর জন্য তারা চেষ্টা করছিলেন। এটি রয়েছে ড্রেন, যেটি হাজারীবাগ দিয়ে বের হয়েছে, সেখানে অনেকগুলো লাশ, যেগুলোকে ড্রেনের মধ্যে দিয়ে ফেলে দেওয়া হয়েছে। তার ঠিক পাশেই দেখতে পাচ্ছেন যে সশস্ত্র বাহিনী কিন্তু বুলেটের যে চিত্রগুলো, সেই বুলেটের চিত্রগুলো দেখানোর চেষ্টা করছেন, এবং কি এখানে সেনাবাহিনীদের যে অবস্থান করছিলেন, সেই অবস্থানের ছবিগুলো এখানে দেখানো হয়েছে। এবং কি তৎকালীন যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, তিনিও কিন্তু সেখানে গিয়ে সেনাবাহিনী এবং কি বিডিআরের সাথে কথা বলছিলেন। এবং তখনকার যে যুদ্ধ থামানোর জন্য যে নানককে পাঠানো হয়েছিল, তিনিও সাদা পতাকা নিয়ে অবস্থানের কর্মসূচি করছিলেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তার পাশেই রয়েছে যে সেনাবাহিনীর যে কর্মকর্তারা, সেই কর্মকর্তাদের একটি পোশাক কিন্তু এখানে রাখা হয়েছিল। তৎকালীন সেনাবাহিনীর যে পোশাকটি রয়েছে, তখন তার পোশাকটিও কিন্তু এখানে রাখা হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তার পাশেই যদি আমি চলে যাই, দেখতে পাচ্ছেন যে একটি অফিসারের তার যে র্যাঙ্ক ব্যাচ, তার যে ছবিগুলো, তার যে ব্যবহৃত পেন ড্রাইভ, তার ওয়াইফের যে ওয়াচটি রয়েছে, সেই ওয়াচগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তার ব্যবহৃত যে
কার্ডটি রয়েছে, তার যে ছবি, তার যে ব্যাচ, তার ওয়াইফের যে ওয়াচ, তার যে ছবি, সেই ছবিগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। দেখানো হচ্ছে সেদিনকার যে অফিসারটি মারা গিয়েছিলেন তার স্মৃতিগুলো এখানে রাখা হয়েছে। আমরা তারপরে আপনাদেরকে দেখাতে চাই পিলখানা হত্যাকাণ্ডের সময় যেই জায়গাটি জুড়ে এই মহাযজ্ঞটি ঘটেছিল সেই জায়গাটির একটি ম্যাপ কিন্তু এখানে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তার নিচে যদি আমরা আপনাদেরকে দেখাতে চাই, তখনকার বিডিআর বলা হয়ে থাকে, তারা কিন্তু সশস্ত্র অস্ত্র নিয়ে তারা গেটের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা ব্লক করে রেখেছিল, দখল করে রেখেছিল। তার পাশেই মটর শেল থেকে শুরু করে যে গানগুলো রয়েছে, তারা সশস্ত্র গানগুলো নিয়ে কিন্তু অবস্থান করছিল। তার পাশেই দেখা যাচ্ছে যে গুলির বেশ মজুত রয়েছে, রাত্রেবেলাও গেট থেকে তারা গুলি ছুটছিলেন এবং কি যে অফিসারগুলো আহত হয়েছিলেন, নিহত হয়েছিলেন, তাদের যে নামফলকগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। আমরা যেতে চাই আরেকটি কক্ষে, যেখানে আপনাদেরকে দেখাবো যে শহীদ শাপলা চত্বরে যারা শহীদ হয়েছিলেন তাদের সেই দিনকার চিত্রগুলো। ঠিক এই রুমটি থেকে বেরিয়ে আসলেই আমার হাতের ডান পাশে যে রুমটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই ডান পাশের রুমটিতেই কিন্তু সেদিনকার সেই শাপলা চত্বরের ঘটনাটি দেখানো হয়েছিল। দেখতে পাচ্ছেন যে যারা শহীদ হয়েছিলেন শাপলা চত্বরে, তাদের সেই এনআইডি কার্ড, পাসপোর্ট, স্কুল, অফিসের যে আইডি কার্ডগুলো, সেই আইডি কার্ডগুলো এখানে রাখা হয়েছে। তার ঠিক পাশেই শহীদ নজরুল ইসলাম পেশায় ছিলেন একজন শিক্ষক, সাংবাদিক কর্মী। তার ব্যবহৃত সেই মেডেল, আইডি কার্ড, চশমা এবং কি মোবাইলটি এখানে রাখা হয়েছে। 6 মে ভোরবেলা যে গুলিগুলো করা হয়েছিল, সেই গুলিগুলোর সেই খোসাটি এখানে রাখা হয়েছে। দিনমজুর দিন ইসলাম মীর গুলিবিদ্ধ হন শাপলা চত্বরে, তার ঠিক ব্যবহৃত চশমা, ঘড়ি এখানে রাখা হয়েছে। আপনারা এই যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু তখনকার সময় সবাই হৃদয় কেড়ে গিয়েছিল। একজন গুলিবিদ্ধ হয়েছিলেন, তার যে সহকর্মী রয়েছেন, তার সহকর্মী তার লাশটি টেনে নিয়ে যাচ্ছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যখন ছাত্রলীগের যে কর্মীরা রয়েছেন, পুলিশ বাহিনীরা রয়েছেন, তারা কিন্তু সেই শাপলা চত্বরে যে হেফাজতের যে কর্মীরা ছিলেন তাদের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই কিছু দৃশ্য এখানে দেখানো হচ্ছে। দেখতে পাচ্ছেন যে কীভাবে দৌড়ে তখন পালাচ্ছিলেন তাদের ভয়ে, সন্ত্রাসীদের ভয়ে, সেটির চিত্র এখানে দেখা যাচ্ছে। 2 হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও তারা প্রার্থনা করছিলেন। এই হচ্ছে শাপলা চত্বরের মূল চিত্র, যেখানে হেফাজতের যে কর্মীরা রয়েছেন তারা অবস্থান করছিলেন। আমি যদি নিচে দেখাতে চাই, একজন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদায় লুটিয়ে পড়েছিলেন। তার ঠিক ডান পাশে যদি দেখাতে চাই, যে র্যাব তার ঠিক এলইডি স্ক্রিনে দেখাচ্ছে যে সেই দিনের ঘটনাগুলো। দেখতে পাচ্ছিলেন যে সেদিনকার যে ঘটনাগুলো ঘটেছিল তার কি নির্মম স্মৃতি এখানে রয়েছে। তার পাশেই যদি আমরা যে রুমটিকে দেখতে পাই, সেটি হচ্ছে জুলাইতে নারীদের ভূমিকা। আপনারা জানেন জুলাইয়ে নারীদের যে ভূমিকা ছিল তা অতুলনীয়। নারীদের যে সাহস ছিল, সেই সাহস বলে বোঝানোর মতো ভাষা কারণ নেই আসলে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেই রুমটিতে আমি রয়েছি সেই রুমটিতে জুলাইতে নারীদের যে ভূমিকা রয়েছিল সেই ভূমিকাগুলো এখানে দেখানো হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার সামনে যে উপরে যে চিত্রটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি বোন তার ভাইকে বাঁচানোর চেষ্টা করছে। বোনটির ভাইকে পুলিশ পিজন ভ্যানে উঠিয়ে নিয়ে গিয়েছিল। সেই বোনটি একাই পুলিশের সাথে লড়াই করে তার ভাইকে ঠিক এভাবেই ছুটিয়ে এনেছিল, দেখতে পাচ্ছেন। তার পাশে যদি আমরা আপনাদেরকে দেখাতে চাই, তখনকার ছাত্রলীগের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু নারীদের উপরে ঠিক এভাবেই আগ্রাসী হয়ে উঠেছিলেন। পরবর্তীতে এই নারী কিন্তু ডাকসুতে একজন প্রতিনিধি হয়েছেন, নির্বাচিত হয়েছেন। তার উপরেই দেখতে পাচ্ছেন যে একটি কলেজ ছাত্রী রয়েছেন, সে তার ইউনিফর্ম পরে কিন্তু এখানে আন্দোলনে এসেছেন। আরেকজন নারী ঠিক নিচে রয়েছেন, তার ঠিক চারপাশে কিন্তু যে বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু তার উপরে, ছাত্রলীগের যে বাহিনী রয়েছেন তারা কিন্তু তার উপরে অত্যাচার করছেন। তার
পরে আমরা আপনাদেরকে দেখাতে চাই ঠিক এই যে চিত্রটি দেখতে পাচ্ছেন, ঠিক আন্দোলনের সময় রোকেয়া হলের সামনে থেকে তারা বৃষ্টিতে ভিজে কিন্তু তখন আন্দোলনে যোগ দিয়েছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন উই ওয়ান জাস্টিস থেকে শুরু করে যে ব্যঙ্গাত্মক যে চিত্রগুলো, সেই চিত্রগুলো কিন্তু প্রদর্শন করে তারাও কিন্তু আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করেছিলেন। আমরা আপনাদেরকে দেখাতে চাই, আরও নারীদের কিছু চিত্র দেখাতে চাই। আমার সামনে এই যেই চিত্রটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র। তখনকার যে ভিসি রয়েছিলেন, তিনি আসলে আন্দোলনটি যেন জোরদার করতে না পারে তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে ফাঁকা করে দেওয়ার জন্য একটি নির্দেশনা প্রজ্ঞাপন দিয়েছিলেন যে ভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ। সেখান থেকে কিন্তু ছাত্রীরা চলে যাচ্ছেন ব্যাগ নিয়ে। এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকজন ছাত্রী, সে কিন্তু প্লেট চামচ নিয়ে এসে আন্দোলনের তালে তাল মিলিয়েছিলেন, সুরে সুর মিলিয়েছিলেন, গলা মিলিয়েছিলেন। আমার সামনে দেখতে পাচ্ছেন যতগুলো ছবি রয়েছে সবগুলোতে কিন্তু জুলাইয়ের নারীদের যে ভূমিকাগুলো, সেই ভূমিকাগুলো এখানে রয়েছে। এই পাশটিতেও যদি আপনারা দেখতে পাচ্ছেন যে তখনকার যে সমন্বয়ক ছিলেন, তারাও কিন্তু সংবাদ সম্মেলনে এসে তারা তাদের আত্মনাতের কথা বলছিলেন। যে নারীরা রয়েছেন তারা তাদের যে সাহসী কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরটি কিন্তু তারা তুলে ধরেছিলেন। আমরা যদি আরেকটু এই পাশে আসতে চাই, যেই স্লোগানটি ধারা কিন্তু আরেকটি আন্দোলনের বেগ নিয়েছিল যে দেশটা কারো বাপের নয়, সেই স্লোগানেও কিন্তু নারীদের বেশ বড় একটি ভূমিকা রয়েছে। দেখতে পাচ্ছেন যে দেশটা কারো বাপের নয়, এইরকম স্লোগান দিয়েও কিন্তু তখন নারীরা রাজপথে ছিলেন। এটি কিন্তু নর্থ সাউথ ব্র্যাক ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা রয়েছেন তারা। সামনে আরেকটি দেখতে পাচ্ছেন যে তাদের যে জুলাইতে যে ভূমিকাগুলো, সেই ভূমিকাগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। ঠিক তার পাশেই যদি আসতে চাই, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটি ছেড়ে তারা কিন্তু একেবারে মেইন সড়কে চলে এসেছেন। দেখতে পাচ্ছেন সামনের পুরোটি জায়গা জুড়ে কিন্তু নারীদেরই ভূমিকা রয়েছে। তার পিছেও কিন্তু আমাদের যেই ভাইরা রয়েছেন, সেই ভাইরা অবস্থান করছিলেন। অতএব আমরা বলতে পারি জুলাইতে নারীদের ভূমিকা ছিল সবাই সামনে। আমরা আপনাদেরকে এখন যেটি দেখাতে চাই যে জুলাইতে যারা শহীদ হয়েছিলেন তাদের যে খেলার যে সামগ্রীগুলো, তাদের যে স্মৃতিগুলো জাদুঘরে জায়গা পেয়েছে, সেই স্মৃতিগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কিছু ঘড়ি রাখা হয়েছে। এখানেও কিছু তাদের সামগ্রী রাখা হয়েছে। একজন স্কুল ছাত্র যে শহীদ হয়েছিলেন, তার স্কুলের যে ইউনিফর্ম, তার ব্যবহৃত জুতা, টাই, শার্ট এখানে রাখা হয়েছে। আমার সামনে একটি চিত্র দেখতে পাচ্ছেন। এই চিত্রটি পুলিশ যখন গুলি ছুটছিলেন, দুইজন জুলাই যোদ্ধা তারা রাস্তার ঠিক ব্যারিকেডের পাশেই লুকিয়েছিলেন। আমি যদি একটু সামনে আগাই, আমার হাতের ডান পাশে এবং কি বাঁ পাশে, দুই পাশেই দেখতে পাবো যে ছোট বাচ্চাগুলো এই জুলাইতে শহীদ হয়েছিলেন, তাদের যে খেলার যে সামগ্রী, যে স্মৃতিগুলো, সেই স্মৃতিগুলো কিন্তু এখানে ফ্রেমবন্দি করে রাখা হয়েছে। সজীব সরকার একজন ডাক্তার, সেও শহীদ হয়েছিলেন। তার ডাক্তার সিল, তার যে চশমা, প্যাড রয়েছে, সেগুলো এখানে রাখা হয়েছে। একজন রিপোর্টার তারিন, শহীদ তারিন, তার ঠিক আইডি কার্ড এবং ক্যামেরাটিও এখানে রাখা হয়েছে। আমার হাতের বাঁ পাশে যদি দেখাতে চাই, দেখতে পাচ্ছেন যে ক্রিকেট খেলার ব্যাট রয়েছে, সাথে লাটিম রয়েছে, তাদের যে মেডেলগুলো রয়েছে, তারা নানান সময় যে খেলাধুলা করে যেগুলো অর্জন করেছেন, সেই অর্জনগুলো রয়েছে। তার সামনে যদি আমি যেতে চাই, দেখতে পাচ্ছেন যে সাইকেলিং করার যে হেলমেট, সেই হেলমেটটি রয়েছে। তখন আন্দোলনের সময় তার যে মোবাইলটি নষ্ট হয়েছে, সেই মোবাইলটিও এখানে দেখা যাচ্ছে।
নানান সময় তারা যে ক্রেজগুলো পেয়েছিলেন সেই ক্রেজগুলো এখানে দেখানো হয়েছে। আমরা একটু সামনে দেখতে চাই যে আরও যারা শহীদ হয়েছিলেন তাদের যে স্মৃতিগুলো রয়েছে সেই স্মৃতিগুলো আপনাদেরকে দেখাতে চাই। আমার সামনেই দেখতে পাচ্ছেন যে ক্রিকেট খেলার ব্যাট রয়েছে, ব্যাডমিন্টন রয়েছে, স্টাম্প রয়েছে, ফুটবল খেলার জন্য যে বুট ব্যবহার করা হয়, ক্রিকেট খেলার জন্য যে হেলমেট, সেখানে ফুটবল, টেনিস বল, ট্রফি, এগুলোও কিন্তু রাখা হয়েছে। হাতের ডান পাশে যদি যেতে চাই তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানেও যারা শহীদ হয়েছিলেন তাদের ব্যবহৃত যে হ্যান্ড গ্লোভস, টেস্টার, মানিব্যাগ, বেল্ট, বই, মোবাইল, ঘড়ি, চশমার বক্স, সেগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানেও কিছু জুতো, মোবাইল রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন কিছু শহীদের পোশাক এখানে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন ল্যাপটপও রয়েছে। আমরা একটু সামনে যেতে চাই, সামনে গিয়ে দেখাতে চাই যে আমার হাতের দুপাশেই যে জিনিসগুলো রাখা হয়েছে সমস্ত জিনিসগুলোই কিন্তু শহীদদের স্মরণে এখানে রাখা হয়েছে। এখানে জুতো রাখা হয়েছে, তার পাশে তাদের যে সামগ্রীগুলো রয়েছে সেই সামগ্রীগুলো রয়েছে। আমরা আপনাদেরকে দেখাতে চাই তার পাশে যে রুমগুলো রয়েছে সেই রুমগুলোর মধ্যে যারা ছিলেন, যারা মারা গেছেন, যারা আমাদের মাঝে নেই, তারা তাদের যে ব্যবহৃত যে জিনিসপত্রগুলো সেই জিনিসপত্রগুলো এখানে রয়েছে। আপনারা দেখছেন যে এখানে শহীদদের যে পাঞ্জাবিটি রয়েছে সেই পাঞ্জাবিটি রয়েছে, একজনের ফুটবল রয়েছে, হ্যান্ড গ্লোভস রয়েছে। একজন শহীদ তার নিজ হাতে কিন্তু এই সংসদের যে প্রতিচ্ছবিটি তিনি বানিয়েছিলেন সেটিকেও এনে রাখা হয়েছে এখানে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি ছবিগুলো, যে শহীদের যে শেষ যে জামা কাপড়, জুতোগুলো সেখানে রাখা হয়েছে। এখানে প্রত্যেকটি জিনিসই কিন্তু এক একজনের শহীদের রাখার জিনিস। আপনাদেরকে দেখাতে চাই যে মেডেলগুলো এখানে দেখানো হচ্ছে, সেই মেডেল শহীদের, তার বাসা থেকে মেডেলগুলো আনা সম্ভব হয়নি, এটিকে ছবি তুলে এনে এখানে প্রিন্ট করে বাঁধিয়ে রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কিছু মা বাবার আর্তনাদের চিত্র দেখানো হয়েছে, তাদের যে সন্তান হারার যে চিত্রটি সেটিকেও ছবি তুলে ঝুলাই জাদুঘরে জায়গা দেওয়া হয়েছে। তার ঠিক পাশে আরেকজন শহীদের ব্যবহৃত খেলনা হেলিকপ্টার, মাথায় বাঁধার বেল্ট এবং তার ঘড়ি, লাটিম, এটিকেও রাখা হয়েছে। আরেকজনের শহীদের পোশাকটিও কিন্তু রক্তে মাখা যে পোশাকটি পরে যে শহীদ হয়েছিলেন সেই পোশাকটিও এখানে রাখা হয়েছে। আপনাদেরকে দেখাতে চাই যে তাদের যে ছবিগুলো রাখা হয়েছে সেই ছবিগুলোর পরে তাদের যে জীবন বৃত্তান্ত, তারা যে চিঠিটি লিখে গিয়েছিলেন, মা আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর টিকিয়ে আটকে রাখতে পারলাম না, সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। এই যে বাবা মাকে শেষ বিদায় লিখে যে চিঠি বের হয়েছেন আনাস, তার যে মৃত্যুর আগেই সে তার আত্মনাথের কথা লিখে গিয়েছেন, এটি আমাদেরকে গভীরভাবে আক্রান্ত করে। আমরা আপনাদেরকে দেখাতে চাই যে জুলাইয়ের আন্দোলনে যাদের আত্মত্যাগের পরে আন্দোলন আরও বেগবান হয়েছিল তাদের কিছু স্মৃতি আমরা দেখাতে চাই। আমরা যদি দেখাতে চাই, আমার হাতের বাঁ পাশে যে ক্যাবিনেটগুলো রয়েছে সেই ক্যাবিনেটগুলো এক একজন শহীদের স্মৃতিগুলো এখানে রাখা হয়েছে। এই যে জার্সিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই জার্সিটি কিন্তু শহীদ আবু সাইদের জার্সি। তার ব্যবহৃত পাঞ্জাবি, লুঙ্গি, জুতা থেকে শুরু করে সব এখানে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন শহীদদের ব্যবহৃত যে জিনিসগুলো সেই জিনিসগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। নাইমা সুলতানা একজন মাইলস্টোন স্কুলের যে ছাত্রী উত্তরাতে নিহত হয়েছিলেন, তার যে রেখে যাওয়া চিঠি এবং তার যে জামাটি, সেই জামাটিও কিন্তু এখানে এনে রাখা হয়েছে। এটি কিন্তু সাবেক যে প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা, তার যে রুমটি রয়েছে সেই রুমটিতে কিন্তু এখানে যে যারা
জুলাইতে শহীদ হয়েছিলেন তাদের কিন্তু ছবিগুলো রাখা হয়েছে। আমি আপনাদেরকে আজকে জুলাই জাদুঘরের গেট থেকে শুরু করে যে জুলাই জাদুঘর রয়েছে, তৎকালীন যে গণভবন রয়েছে, গণভবনে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতেন তার রুম পর্যন্ত যতগুলো জিনিস রয়েছে সবগুলো জিনিস সম্পর্কে জানানোর চেষ্টা করছিলাম। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সঙ্গে থাকুন।